আচ্ছা দেখো, তো জেনারেল ম্যাথের কাজটা নেক্সট দিন করবা অবশ্যই, আমাকে সিকিউরিটি কিন্তু জমা দেবে মনে করে। আমরা এখন দেখব কি তোমরা সবাই তোমাদের খাতা দাও, আর যাদের কেমিস্ট্রি বই আছে তারা কেমিস্ট্রি বই নাও। নাম কি চ্যাপ্টারের বলো তো? পর্যায় সবার কাছে আশা করে বই আছে। দেখো তোমরা তো 3টে চ্যাপ্টার পড়ে আসছো অলরেডি। কেমিস্ট্রি সম্পর্কে কি কি আইডিয়া পেয়েছো দেখি বলো। তুমি বলো সবার আগে, তোমার কেমিস্ট্রি সম্পর্কে কি আইডিয়া পেয়েছো? সহজ না করি সহজের পক্ষে কারা? সবাই সহজ। হ্যাঁ কঠিন কাদের কাছে থেকে আসছো? কঠিন কার কাছে? কঠিন কি ফিজিক্স সহজ বেশি? হ্যাঁ স্যার, আমার কাছে ফিজিক্স সহজ। ফিজিক্স সহজ আর সহজ ফিজিক্স সহজ। ম্যাথ কঠিন? ম্যাথ সহজ স্যার। সবচেয়ে কঠিন কি বাংলা? না স্যার, স্যার ওগুলো সহজ স্যার, ওগুলো বিজিএস না স্যার, সবচেয়ে কঠিন এটার সাথে একমত। সবচেয়ে কঠিন হচ্ছে 9 10 এ বিজিএস। যে মুখস্থ করতে বাংলাদেশের হয় গ্লোবাল স্ট্যাটাস প্রচুর বড় স্যার, বিজিএস এর জন্য কষ্ট আছে বিজিএস। যাই হোক, এতদিন কেমিস্ট্রি পড়ছো, 3টে চ্যাপ্টার পড়ছো, অনেক কিছু কেমিস্ট্রি সম্পর্কে আইডিয়া হয়েছে। তো একটা জিনিস আমরা বুঝে গেছো, কেমিস্ট্রি হচ্ছে কি মোটামুটি কিছু জিনিস মুখস্থ রাখতেই হয়, তাই না? ইনফরমেশন কিছু মুখস্থ রাখতে হয়। আর কেমিস্ট্রি জিনিসটা কিছু কি না, কোনো ইনভেনশন টাইপসের সাবজেক্ট না, এটা একটা ডিসকভারি টাইপসের সাবজেক্ট। মানে দেখি তোমরা কি ইনভেনশন আর ডিসকভারির মধ্যে পার্থক্য বুঝো? ইনভেনশন আর ডিসকভারির মধ্যে পার্থক্য বুঝো? বলো তো, ইনভেনশন কি জিনিস, ডিসকভারি কি জিনিস? খোঁজ পাওয়া। কথা কথা কি একটু তোমরা ইনভেনশন মানে হচ্ছে কি, যেমন টেলিভিশন, মোবাইল, এগুলো কিন্তু আমরা ইনভেন্ট করছি, মানুষজন সায়েন্টিস্টরা ইনভেন্ট করছে। কিন্তু স্বর্ণ, তারপরে হীরা, তেল, গ্যাস, এগুলো মানুষ ইনভেন্ট করছে, ডিসকভার, এগুলো হচ্ছে কি খোঁজ পাইছে, সন্ধান পাইছে। কেমিস্ট্রি হচ্ছে সেরকম। ফিজিক্স ম্যাথে যেমন তুমি অনেক কিছু জগৎ কিছু বানিয়ে ফেলতে পারো, কেমিস্ট্রিতে চাইলে তুমি এটা পারবে না, তাই না? ম্যাথ করে কেমিস্ট্রিতে ফিজিক্সে তোমার চলে আসে 200 কিলোমিটার পার সেকেন্ড। সেকেন্ডে 200 কিলোমিটার মানে 1 সেকেন্ডে চট্টগ্রাম থেকে ঢাকা প্রায়, নাকি? ঢাকা যেতে না পারলেও অন্তত কতটুকু যাওয়া যাবে? দাউদকান্দি পার হয়ে যাওয়া যাবে, নাকি? চিনো দাউদকান্দি? বিষয়টা হচ্ছে কি, এরকম অনেক কিছু আসে, তারপর আবার অনেক কিছু অদ্ভুত জিনিস পাওয়া যায়, যেমন মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স সম্পর্কে তোমাকে পড়ো না সম্ভবত, রকেট সায়েন্স আর কি। রকেট সায়েন্স যখন জানবা বা পড়বা তখন আরও ইন্টারেস্টিং জিনিসপাতি পাবা, যে চাঁদে গেলে, বা চাঁদে না, রকেট মানে মহাকাশে, মহাকাশে গেলে যে তোমার বয়স কমে যাবে, এরকম কিছু জিনিসপাতি আছে। এগুলো এখন বললে অনেক লম্বা হয়ে যাবে, মূলত এটাই হচ্ছে বলতে চাচ্ছি। বয়স তো মানে সময় স্লো হয়ে যাবে। এই কথা, তুমি এখন এখানে কত আছো বয়স তোমার? 14 বছর বয়স আপনার? আশেপাশে 15 বছর ধরলাম, এখন 2026। তুমি আলোর ব্যাগের কাছাকাছি একটা ভেলোসিটি বা একটা ব্যাগ নিয়ে রকেটে করে গেলা মঙ্গল গ্রহে বা অন্য কোনো দূরের কোনো গ্রহে। তুমি কি করলা? 2030 সালে আসলা, এসে দেখলা তোমার বয়স 4 বছর যোগ করলে কত হয়? 26 থেকে 30, তো 4 বছর যোগ করলে 19 হয়, তোমার বয়স 19। আর এই ভদ্রলোকের বয়স হয়ে গেছে তখন দেখতেছো 64 বছর হয়ে যেতেই পারে। তুমি আসলা পৃথিবীতে, এসে দেখতেছো কি আইসিইউতে তোমার সাথে দেখা করার জন্য অনেকক্ষণ ধরে প্রশ্ন নিচ্ছে। এরকম ঘটনাটা কেন ঘটে? ফিজিক্সের অংশ। আচ্ছা, পর্যায় সারণী
তা আমরা কি যে বলতেছিলাম যে কেমিস্ট্রি জিনিস হচ্ছে ডিসকভারি টাইপসের, মানে কেমিস্ট্রিতে সবকিছু হচ্ছে আগে থেকে সৃষ্টি করা আছে, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করে রাখছে, আমরা খোঁজ নিচ্ছি, আবিষ্কার করতেছি কিরকম জিনিসটা নেচারের মধ্যে আছে সেটাই। এখন বিষয়টা বুঝো, পর্যায় সারণী কি জিনিস? প্রকৃতিতে যে এতগুলো মৌল আছে, পরমাণু আছে, এগুলো সবগুলোতে একটা গঠনমূলক কোনো কিছু একটা তো নিয়ে আসতে হবে। এভাবে ছড়াই ছিটাই থাকলে কি আমরা এগুলো সম্পর্কে ছাড়িয়ে পাবো? হ্যাঁ, আমার কাছে মনে করো 200টা কি আছে, 200 জন মানুষ আছে আমার সামনে, কিন্তু আমি জানি না তারা মানুষ কিনা। না আমি বলতেছি মানুষ, কিন্তু আমি বলতে 200 জন প্রাণী আছে আমার সামনে। কয়জন? 200 জন। কই 200 জন? আমি দেখছি এখানে 3 4 7 8 12টা প্রাণী শুধু। এই 12 জন প্রাণী আসলে কি মানুষ কিনা আমি এখনো জানি না। কেমনে? আমি এখনো জানি না যে তোমরা মানুষ কিনা, তোমাদের কি বৈজ্ঞানিক নাম কি হোমো সেপিয়েন্স কিনা এখনো জানি না। কিন্তু না জানলে কি হবে, প্রত্যেক জনের আলাদা আলাদা করে সবার বৈশিষ্ট্য জানা লাগবে, সবার আলাদা করে কি হাত পা নাক মুখ কি আছে না আছে সব জানা লাগবে, তাই না? তোমাদের শরীরে কি রক্ত আছে নাকি হচ্ছে পানি আছে এগুলো জানা লাগবে। কিন্তু আমি যখন জেনে গেছি যে তোমরা সবাই মানুষ, তোমাদের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, তখন আমার জন্য ইজি হয়ে গেছে না যে হ্যাঁ তোমাদের 2টা চোখ, 4টা পা, 2টা হাত, 2টা পা, আর কি নাক আছে কয়টা? নাক কয়টা আছে? একটা না 2টা? একটা কত ছেলে আচ্ছা, নাকে ছিদ্র দিলে না। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি, তোমাদের শরীরে রক্ত আছে এটা বুঝতে পারছি, তাই না? এই যে তোমাদেরকে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে জানতে পারছি, কারণ তোমাদেরকে আমি একটা কি সিকোয়েন্সে নিয়ে আসতে পারছি। আবার বলতে পারছি কি এখানে কারো উচ্চতা হচ্ছে 5 ফুট, কারো 6 ফুট। আমি বললাম 5 ফুটের সবাইকে এক বেঞ্চে বসালাম, 6 ফুটের সবাইকে এক বেঞ্চে বসালাম। 6 ফুট থেকে নাই, 4 ফুট আছো, 3 ফুট আছো না? আচ্ছা, 4 ফুটের গুলোকে এক বেঞ্চে বসালাম, 5 ফুটের গুলোকে অন্য বেঞ্চে বসালাম। হ্যাঁ, আবার যারা চশমা পরে তাদেরকে এক বেঞ্চে বসালাম, যারা কি চশমা পরে না চোখ ঠিক আছে তাদেরকে এক বেঞ্চে বসালাম। এরকম সুপার শপে গেছে কখনো? বড় বড় যে মিনা বাজার, আগোরা আর কি কি যত নাম আছে না, এই স্বপ্ন আছে, গেছো তুমি না? কি চিপস কিনে চলে আসছো? আচ্ছা দেখো, এই যে বড় বড় সুপার শপ গুলো আছে, সুপার শপ আসলে কি হয় তোমার কি এখানে চালের উপর 2টা চিপসের উপর থাকে, অ্যারেঞ্জ থাকে না? যেদিকে চাল ডাল সেদিকে কি তুমি কি পাও? চিপস পাও নাকি সেদিকে পেঁয়াজ রসুন এগুলো থাকে? পেঁয়াজ রসুন এগুলো থাকে, কারণ বাজার সব যেদিকে সেদিকে বাজার, যেদিকে হচ্ছে প্যাকেট জাতীয় খাবার সেদিকে প্যাকেট জাতীয়, মানে একটা সিকোয়েন্সের মধ্যে থাকে। সেম ভাবে তোমার যে মৌলগুলো আছে প্রকৃতিতে, পরমাণুগুলো আছে, আবিষ্কার করা, অবশ্যই আবিষ্কার করা, আবিষ্কার করতে হবে না, এই আবিষ্কৃত মৌলগুলোকে একটা ছকের মধ্যে বা একটা সিকোয়েন্সের মধ্যে আনতে হবে না? ওই সিকোয়েন্স মধ্যে আনাটাকে বলতেছে কি পর্যায় সারণী। কথা বোঝা গেছে? তার মানে এখন বুঝো, এই পর্যায় সারণী তো আমি বুঝলাম যে আসলে কি জিনিস, পুরো জিনিসটাকে সাজানো গুছানো একটা জিনিস, বাট এটা আসছে কেমনে সেটা আমাকে জানতে হবে। তো এটা আসছে কেমনে জানার জন্য তোমাকে পর্যায় সারণীর ইতিহাস বা পটভূমি এই জিনিসটা সম্পর্কে কি ভালো আইডিয়া থাকতে হবে। তাহলে আমাকে বলো, তোমরা যেহেতু আগের চ্যাপ্টারের আগে পর্যায় সারণীর কিছু আইডিয়া পাইছো, আমাকে আমি বলবো, তাহলে তোমরা জানার কথা কয়টা মৌল আছে? 18টা। প্রাকৃতিক কয়টা? কৃত্রিম 20টা। এই কৃত্রিমগুলো কি আমরা নিজেরা বানিয়েছি? আসলে নিজেরা বানিয়েছি? আগে এটার আনসার পরে দেবো, আগে আমরা ইতিহাস ফিরে যাই। সর্বপ্রথম কোন বিজ্ঞানী প্রকৃতিতে পাওয়া মৌলগুলো নিয়ে কাজ করছে? ল্যাভোইসিয়ে। সে কি করছে, তার কাছে কিছু মৌলিক কিছু পদার্থ ছিল, সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, এই ধরনের কিছু পদার্থ ছিল। সে কি করছে, কত সালে বলতো? 1789 সালে ল্যাভোইসিয়ে যেসব মৌলিক পদার্থ আছে, মৌলিক পদার্থ তাও কি সব নাকি না, তখন পর্যন্ত হাতে গোনা 20টা মৌল আবিষ্কার ছিল। কয়টা? এই 20টার আশেপাশে মৌল আবিষ্কার ছিল। তো কোনগুলোকে বলতেছি? এই নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ইটিসি আছে, ওইটা ফসফরাসের নাম আছে। এরকম গুলাকে সে কি করছিল, ধাতু আর অধাতুতে ভাগ করছিল। কিসে কিসে ভাগ করছিল? ধাতু অধাতু। তোমরা কি ধাতু অধাতু চিনো? অবশ্যই ক্লাস 6 থেকে তো পড়াছো। ধাতু মানে যারা চকচক করে নাকি, হ্যাঁ, আর যারা অধাতু তারা চকচক করে না। আর ধাতুর গণনা কিছু অনেক বেশি
অধাতুর কম। আরো কি কি পড়ছো বলো? ধাতু কি? ইলেকট্রন দান করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। এই ধরনের পাঠ্য কিছু পড়ছো না ক্লাস 6 7 8 এ? তত্ত্ব কথা। তো ল্যাভয়েসিয়ে ছোটখাটো একটা বিজ্ঞানী, মনে করো ল্যাভয়েসিয়ে কে? মনে করো ল্যাভয়েসিয়ে মুরসালিম। সে কি করছে? সে ওই সময় ছোটখাটো কিছু কি দেখছে? মৌল দেখছে আশেপাশে পড়ে আছে। সে বলতেছে যে এগুলো নাকি কিছু করা যায় কিনা, একটু দেখি তো তাদের মধ্যে কোনো মিল আছে কিনা, অমিল আছে কিনা। সে দেখলো তাদের মধ্যে কিছু চকচক করতেছে, কিছু চকচক করতেছে না। তার সুন্দর মতো তাদেরকে আল্লাহ বলেছে যে এগুলো ধাতু, এগুলো অধাতু। এটা ছাড়া তার মাথায় আর কিছু আসে নাই, কারণ তার মাথায় বাকিগুলো কি গোবর না। দেখো বিজ্ঞানীদেরকে আমরা অসম্মান করতে পারি না, তাই না? আচ্ছা, এখন কি করলো ল্যাভয়েসিয়ে? শুধুমাত্র ধাতু আর অধাতুতে বিভক্ত করলো। আর কিছু করতে পারছে? আর কি করতে পারছে? পারে নাই। এরপরে গিয়ে কোন বিজ্ঞানী আসছে এখানে? ডোবেরাইনার। সে আরেকটু গবেষণা চালাইছে। দেখো তোমার কাছে প্রকৃতিতে আবিষ্কৃত মৌল আছে, তুমি সেগুলো নিয়ে গবেষণা করে করে কিছু কাজ করতেছো। এটাই হচ্ছে এখানকার সিকোয়েন্স। মানে ল্যাভয়েসিয়ে জাস্ট যে মৌলগুলো পাইছে ওগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করছে। তাহলে এরপরে কত সালে? 1800 নাকি 29 সালে? হ্যাঁ, 1829 সালে ডোবেরাইনার। নামটা অনেক বড় নাকি? ডোবেরাইনার কি করছে? ডোবেরাইনার একটা সূত্র দিছে। এই সূত্রটা হচ্ছে থ্রোই সূত্র। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। সে বলতেছে তার আমলে যেসব কি মৌলগুলো আবিষ্কার হয়েছিল সেগুলোকে সিরিয়ালি পারমাণবিক ভর অনুসারে সাজাইছে। আগে পারমাণবিক ভর একটা সিরিয়াল অনুযায়ী সাজাইছে। সাজিয়ে সে আবিষ্কার করলো যে কি প্রথম আর তৃতীয়টা পারমাণবিক ভরের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে মাঝখানেরটা পাওয়া যায়। কি বললাম? প্রথম আর তৃতীয়টা পারমাণবিক ভরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখানেরটা পাওয়া যায়। তা আমাকে বলো তো, যোগ করে 2 দিয়ে ভাগ করা মানে কি? ওয়ান কাইন্ড অফ গড় করা না? হ্যাঁ, গড় করা বলতে পারি। কিন্তু এটাই হচ্ছে সে করছে। এখন আমাকে বলো ক্লোরিনের পারমাণবিক ভর কত? কি? 35.5। আয়োডিন কত? 27। বুঝছো? এই দেখছো? দুটো যোগ করতে বিভাগ করো। যাদের ক্যালকুলেটর আছে দেখবা কাছাকাছি আসবে, একদম এক্সাক্ট ভ্যালুতে আসবে না। 81.25। আর তোমার পর্যায় সারণীতে আছে মনে হয় 80। দেখো তো ব্রোমিন 35। 80 একদম এক্সাক্ট পাবা না, কাছাকাছি আসবে। কি আসবে? কাছাকাছি আসবে। মানে 80 পরে 1 আসছে। তো এই থিওরিটাকে ছিল ডোবেরাইনার। তো পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসে যে প্রথম আবিষ্কৃত ত্রয়ী মৌল কোনগুলো? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর পরীক্ষায় 6 নম্বরের প্রশ্ন আসে ডোবেরাইনার সূত্রটি ব্যাখ্যা করো। সূত্র তুমি পারবাই। মৌলগুলোকে মানে যে কোনো 3টি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রম অনুসারে সাজালে প্রথম ও তৃতীয়টির গড় বা প্রথম ও তৃতীয়টি পারমাণবিক ভরের যোগফলকে 2 দিয়ে ভাগ করে মধ্যে পারমাণবিক যে পরমাণুটা সেটা পারমাণবিক ভর পাওয়া যায়। ঠিক আছে? তো এখানে তুমি একটা एग्जांपल দিয়ে দিবা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কথা বুঝছো কি না? কি বলছি? তো একটা জিনিস বুঝো, ডোবেরাইনার যে ত্রয়ী সূত্রটা দিছে সেখানে কাকে সে কাজে লাগাইছে? পারমাণবিক ভরকে না? তার মানে যখন বিজ্ঞানীরা এই কাজগুলো করতেছিল, গবেষণাগুলো চালাচ্ছিল, কি এটা হচ্ছে অপরিষ্কার লেখা ত্রয়ী সূত্র। আচ্ছা দেখো, যখন বিজ্ঞানীরা এসব গবেষণা চালাচ্ছিল তখন তাদের কাছে কিন্তু কয়েকটা তথ্যপত্র ছিল। কি ছিল? একটা ছিল তাদের কাছে আবিষ্কৃত মৌল ছিল। মৌল যদি না থাকে তাহলে এটা করবে কেমনে? আবিষ্কৃত মৌল ছিল। তারপর তাদের কাছে কি ছিল? পারমাণবিক সংখ্যা জানা ছিল, পারমাণবিক ভর জানা ছিল, আর ওদের বৈশিষ্ট্যগুলো জানা ছিল, যে কারা ধাতু কারা অধাতু, এই বৈশিষ্ট্যগুলো জানা ছিল। এই সময় কি মানে কি ধাতু বিবেচনা করা হতো? হীরাকে মূল্যবান ধাতু বলা হতো আর কি। ধাতু না, কার্বনের একটা রূপভেদ। হ্যাঁ, তখন এগুলো আদিমকালে বলা হতো। তুমি তো বলবা না, বলবা না। দেখো
কারণ কারণ কি পড়ছো নাকি চ্যাপ্টার 5 না তোমরা চ্যাপ্টার পড়ো নাই পড়লে ওখানে দেখবা কার্বনের দুইটা রূপভেদ থাকে একটা হচ্ছে কি হীরা আর একটা হচ্ছে গ্রাফাইট তাই না গ্রাফাইট মানে কি এই যে কলম এই কলম না পেন্সিল বা কলমের কালি বিশেষ করে পেন্সিলটা কি ওখানে যে কালিগুলো পাচ্ছ এগুলো কিন্তু গ্রাফাইট আর হিরো মানে তো ডায়মন্ডই তো দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে ওগুলো অন্য আলোচনা পরে বলবো এখন দেখো তো ডোবেরান আর ট্রোয়েস্টোরের এর মূল উদ্দেশ্য কি ছিল প্রথমটা তৃতীয়টা পারমাণবিক যোগ করে দুই ভাগ করলে মাঝখানটা পাওয়া যাবে এতটুকুতে অবশ্যই নগদ ওরা আর কিছু বের করতে পারে নাই এরপরে বিজ্ঞানে চলে আসে কি নিউল্যান্ডটাকে নিউল্যান্ড না নিউল্যান্ড কত সালে 1864 নাকি 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কি করছে অষ্টক সূত্র দিছে কেউ কি জানো এই অষ্টক সূত্র কি জিনিস ইয়েস স্যার কি জানো স্যার কোনো একটা মূলের পরের অষ্টম নম্বর মূলটা হচ্ছে যে ধর্মসিংহ তাদের মধ্যে বৈশিষ্ট্যটা সেম হয়ে যাবে ধর্মসিংহ হ্যাঁ এটা হচ্ছে বইয়ে কিভাবে করে বলা আছে তবে মূলটা আসলে কিসের উপর করে সাজানো তাদের বৈশিষ্ট্য পর্যায়ক্রমে অনুসারে সাজানো নাকি থাকুন ভরের পর পর্যায় পারমাণবিক গঠনে সাজানো থাকে এই জিনিসটাকে আসলে বলা হয় মিউজিক্যাল অ্যানালজি এটা তো দেখে রাখবা ঠিক আছে কেন মিউজিক্যাল অ্যানালজি বলা হচ্ছে তো দেখো তোমরা কি কলকাতার একটা শো এর নাম শুনছো যে সারেগামা শুনছি স্যার শুনছো কি শুনছো এটা সবকে কি জানো স্যার কার মাধ্যমে শুনছো প্রতিযোগিতা হবে বাংলাদেশের কে গেছিল ওখানে বলো নোবেল নোবেলকে কেমন ছিল তুমি তখন ক্লাস 1 এ পড়তা না স্যার হ্যাঁ যখন ক্লাস করতে ছিলাম আসলে ছিল ওয়াও এক ক্লাস বেশি দেখো তো কেন এই কথা বলছি আমি পরে যাবো কিন্তু এগুলো সব লেখা হয়ে গেছে লেখা তো কার বাকি নাই না লিখিয়ে নয় লিখাও নাই ঠিক আছে নিউল্যান্ড কি দিছে অষ্টসূত্র দিছে এই অষ্টসূত্রটা কি জিনিস মিউজিক্যাল অ্যানালজি কেন বলতেছি আমি ওর কথা শুনতে যাচ্ছি কখন যাচ্ছি এখন দেখো কলকাতা শোয়ের নাম কি সা দেখো এই সারেগামা পাদানিসা এটা কথা শুনছো না এই জিনিসটা কিন্তু একটা কি মিউজিক্যাল কোড মানে যারা আসলে গান শিখে তারা এই কোডটা প্র্যাকটিস করে কারো পাশে শিখছে কিনা কেউ জানো কিনা জানি না আর আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে প্রত্যেক সকালে ঘুম ভাঙতো আমার পাশের বাসায় মাইয়া একটা হারমোনিয়াম দিয়ে আমার কানের উপর তবলা বাজাচ্ছে এই সারেগামা করতে হবে হয়তো তার গানের টিচার আসতো এসে কি করতো এরকম অদ্ভুত সাউন্ডগুলো করতো আমার মাথা কম এরকম কিছু করতে পারতাম না আবার এই অবস্থা তো এটা কিন্তু একটা কোড যেটা আজকে থেকে অনেক বছর আগে আবিষ্কার হয়েছে এটাই প্র্যাকটিস করে ওরা হচ্ছে সুর হাবি চাবি সব শিখায় তো এটার কথা কেন বলতেছি এটার উপর বেস করে কিন্তু নিউল্যান্ড সূত্রটা দিছে কিভাবে দিছে সারেগামা পা তারপর কি পাধা নিসা আচ্ছা এখানে কয়টা বলতাম সংখ্যা বা কয়টা তথ্য হয়েছে 7টা তুমি এটা পড়ার পর কি করো আবার সার্ভার মানে দুটা প্রথমটা নাকি যেই বলো তো প্রথমটা 8 নাম্বারটা মিল আছে কিনা তুমি এই সাইড পর আবার কি দিয়ে করবা না দিয়ে করবা কিনা 2 এর সাথে আবার 9 নাম্বার মিলছে কিনা তারপরে এই 2 নাম্বারটা প্রথমটা ধরলে প্রথমটার জন্য আবার 8 নাম্বার হচ্ছে কিনা তারপরে প্রথম আর অষ্টমটা মিল পাচ্ছ কিনা প্রতিটার প্রথমটা অষ্টমটার সাথে মিলতেছে কিনা মিলতেছে এই জিনিসটা কে কাজে লাগাইছে ও মানে সংস্কৃত যে এগুলো তো সংস্কৃত থেকে আসছে তখনও কিন্তু সংস্কৃত জিনিসটা তারপরে নিয়ে বুঝি নাই মানে ব্যাকওয়ার্ডের পরে কি আসে সারেগামা পাদানিসা তো আবার সানিদামা মা যেটা আছে ঠিক আছে তোমার থেকে শিখবো আমরা গান পারি না তাহলে সারেগামা পাদানিসা এটাই বলবা আবার নিগা বাবা এগুলো যেতে হবে না আমাদের কিন্তু গাড়ি
এই দেখো প্রথমটার সাথে অষ্টমটা মিল আছে কিনা? মিল আছে। আমার শুধু এতটুকু জানা চলবে, তোমার একদম পুরো কোডটা একদম বানাইয়ে এখানে নিগা বাগা করতে হয়ে যায়, এগুলো দিয়ে আমি করবো। দেখো তাহলে প্রথমটার সাথে অষ্টমটা যে মিল পাইছো, এই অষ্টম পর্যন্ত যে প্রথমটার সাথে মিল আছে এটার উপর বেস করে নিউল্যান্ড অষ্টম সূত্রটা দিয়েছিল। তুমি বলতে পারো কোথায় গান, কোথায় নিউল্যান্ড, কি ইন্ডিয়ান ছিল কিনা? ইন্ডিয়ান থাকার কিছু নাই। একটু করে মেন্ডেলিফের থিওরি দেখিয়ে আমরা আবার সংস্কৃতকে শব্দ পাবো, মানে সংস্কৃত জিনিস শব্দগুলো যে অনেক আগে আবিষ্কার ছিল, এই জন্য এই শব্দগুলো বিশ্বব্যাপী যখন ছড়াই গেছে তখন কি করছে, ওরাও এই শব্দগুলো বিভিন্ন সময় ইউজ করতো। কেন তুমি তোমার বাংলা ভাষার মধ্যে অনেক শব্দ ইউজ করো না, আরবি, এই সংস্কৃত, হিন্দি, উর্দু মিক্স অনেক কিছু ইউজ করো না, এরকম একটা বিষয়টা। আচ্ছা যাই হোক, এখন দেখো প্রথমটার সাথে যে অষ্টমটা মিলছে সেটা কিভাবে 50 সালে তুমি মিলাবা, এটা তো আমার জানা লাগবে। আমি তো আপনাকে সারে গামা লিখবো না। দেখো লিথিয়াম, এরপরের মৌলকে বেরিলিয়াম না, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর কি নিয়ম হবে। অষ্টম সূত্র কি বলে? পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথমটির সাথে অষ্টমটি কিসের মিল পাবো? ধর্মের মিল পাবো। আমাকে বলো নিয়ন কোন গ্রুপে? নিষ্ক্রিয় গ্রুপে। নিষ্ক্রিয় গ্রুপ মানে শূন্য গ্রুপ, তাদের কি কোনো বৈশিষ্ট্য বা ধর্ম বিদ্যমান না। নিয়ন সেজন্য লিখবা না। সোডিয়াম, তাহলে আমাকে বলো এই লিথিয়াম আর সোডিয়াম এর কি মিল আছে? লিথিয়াম 1 নম্বর গ্রুপে, সোডিয়াম 1 নম্বর গ্রুপে। লিথিয়াম একটা ধাতু, সোডিয়ামও ধাতু। লিথিয়াম একটা ক্ষারীয় ধাতু, ধাতু তো ক্ষারীয় হয়, ক্ষারীয় পদার্থ, সোডিয়ামও ক্ষারীয় পদার্থ। লিথিয়াম একটা ইলেকট্রন দান করতে পারে, সোডিয়ামও একটা ইলেকট্রন দান করতে পারে। লিথিয়াম সোডিয়াম সবাই বিদ্যুৎ পরিবহন করতে পারে, ওরা দুজনে আয়নিক জোগাড় করতে পারে, মানে ওদের মধ্যে যত রকমের বৈশিষ্ট্য আছে সবগুলো কিন্তু কি একই। এবার আমি যদি সোডিয়ামের পাশে একটা ম্যাগনেসিয়াম দিই, এটা এর পরে আসে, তাহলে তুমি দেখো বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের মিল আছে। কি আছে? মিল আছে। সেইভাবে বোরনের পরে এখানে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম আসবে, এই বোরনের সাথেও অ্যালুমিনিয়ামের একটা মিল পাওয়া যাবে। এটাই কে বলতেছে? নিউল্যান্ড বলতেছে। তাহলে অষ্টক সূত্র কি বোঝা গেছে? যদি পারমাণবিক ভর অনুসারে সাজাও তাহলে কি হবে? প্রথম মৌল আর অষ্টম মৌলের পারমাণবিক ধর্মে মিল পাওয়া যাবে। কথা বোঝা গেছে? তো এটা যদি পরীক্ষায় ব্যাখ্যা আসে, সারে গামা পাতা নিচে পুরো লিখবা না। লিখে দিলে স্যার আমাদেরকে সারে বলবে তুমি এখানে কি গল্প কাহিনী করতে আসছো, তো ইয়া যাতে না হয়, সারে যাতে মাথা মাথা ঘুরে না যায় এরকম লিখবা। এটা জাস্ট ইতিহাস বলছি, তোমরা চাইলে এটা গুগল রাখতে পারো যে নিউল্যান্ড সারে গামা পা রানিসা এসব করতে পাইছে এবং কেমনে হচ্ছে কি এটা বানাইছে, তোমাদের পুরো ইতিহাস দিয়ে দিবে যে নিউল্যান্ড কেমনে করছে। বাট যেহেতু এগুলো বইয়ের ভাষা না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, তাই এইসব ইনফরমেশন আমার খাতার মধ্যে লিখে দিব না, জানার জন্য জেনে রাখতে পারো এতটুকু। আচ্ছা এখন কথা হচ্ছে উদাহরণ হিসেবে রাখবো এই সূত্র বলতে কি বুঝে লিখলে মানে আরেক করেন না, এই মানে মোট নিউল্যান্ডের কথা অষ্টক পরীক্ষার সূত্র। খাতায় গানের কাহিনী লিখে দিও না। না না মানে উদাহরণ এগুলো দিতে পারবো লিখে। এগুলো অবশ্যই, এগুলো তো উদাহরণ, তুমি এগুলোই দিবা, তুমি আর কি দিবা, এটাই তো উদাহরণ দিবা। আচ্ছা দেখো তাহলে অষ্টকের কাহিনী বুঝে গেছে, অষ্টক সূত্রের কাহিনী। এই অষ্টক সূত্রের পরে কে আসছে? মেন্ডেলিফ আসছে। মেন্ডেলিফ কি করছে বলতো? মেন্ডেলিফ কি এখন পর্যন্ত কি সবচেয়ে বড় হিরো না? এই 2026 এসেও আমরা মেন্ডেলিফকে হিরো বলি নাকি? পর্যটনের জনক কে? পরীক্ষায় আসে না? আসে, অবশ্যই আসে। কি দেখাতে হবে এমসিকিউতে? নিউল্যান্ড নাকি নাকি লেবোইসিয়ে, যেহেতু সবার আগে সে আলোচনা করছে। মেন্ডেলিফ কিছু করে না, ধাতু, তাই না? মেন্ডেলিফকে বলতে হবে কি পর্যায় সারণীর জনক, এটা লিখে রাখতে পারো। কিন্তু পর্যায় সারণীর জনক বললেও ও যে কাজটা করছে একটু পরে জানলে আমাদের থেকে মাথা ঘুরে যাবে। দেখো কি করছে মেন্ডেলিফ যখন এই পর্যায় সারণীর মৌলগুলো নিয়ে গবেষণা শুরু করছিল, তখন পর্যন্ত মৌল আবিষ্কার করছে 63টা। কয়টা? 63টা। এই 63টা মৌল সে কি করছে?
ঠিক আছে 63টা মৌলকে কিভাবে একটা সিকোয়েন্সে আনা যায় সেটা নিয়ে সে অনেক চিন্তা করছে অন্যান্য বিজ্ঞানীরা যেমন অনেক ধরনের চিন্তা করছে এবং সে অনেক চিন্তা ভাবনা করছে না কি না কি করবো তো সে প্রতিদিন 63টা মৌল নিয়ে চিন্তা ভাবনা করতো যে কি করা যায় কি করা যায় কি করা যায় তার মাথায় কোনো আইডিয়া আসতো না এটা তার নিজের লাইফ স্টোরি মেন্ডেলিফের কিন্তু পার্সোনাল একটা ডায়েরি ছিল এটা বলে রাখি মেন্ডেলিফের একটা পার্সোনাল ডায়েরি ছিল সে ডায়েরিতে সে প্রতিদিন কি কি করতো সব লিখে রাখতো তো ওখান থেকে পরবর্তীতে মানুষ জানতে পারছে সে আসলে এইসব হাবিজাবি কাজ কেমন করছে আর কি যেটা একটা দুঃস্বপ্ন বর্তমানে সবাই কেমন করছে অনেকটা মুক্ত করতে হচ্ছে খুব কষ্ট সে প্রচুর তাস খেলতো কি করতো তাস খেলতো তোমরা গেল নাকি তোমরা গেল গেল তোমরা গেল বাসার থেকে লাইক করে আগে মেসেজ জিজ্ঞেস করছি কম হইলেও 10,000 মুখে খেলে বলে আমি তো মানে সব তো দুষ্ট বলবেন আবার লাস্টে বলো যে কি তার টাকা দিয়ে তো গেলি না এমনি খেলি খুব খারাপ এমনি গেলে কি ভালো না যে খেলায় কোনো কায়িক শ্রম নাই সেই খেলা কোনোভাবে খেলা উচিত না দেখো কায়িক শ্রম আছে আমার খেলা খেলবা ক্রিকেট ফুটবল খেলবা সেটা তোমার নিজের জন্য ভালো তুমি কোনো কাজে ভালো থাকে কি করো তুমি দেখো 63টা মৌল তুমি কি করবা এগুলোকে ছক আকারে সাজাবা এখন তুমি তো এটা নিয়ে অবশ্যই গবেষণা চালাবা কি করা যায় তুমি তো বলছো পারমাণবিক গবেষণা সাজালে তো হয়ে যায় এত কাহিনী করা কি আছে কিন্তু এটা তোমার তো একদিনে মাথায় আসবে না তোমার কাছে বিক্ষিপ্তভাবে অনেক কিছু আছে তাই না তো সে কি করতো রেগুলার তাস খেলতো এখন তাস খেলার সময় তারপরে মাঠে আসে এগুলো যদি আমি তাসে কনভার্ট করে তাহলে কেমন সে 63টা তাস বানাই ফেলছে কি করছে 63টা তাস বানাই ফেলছে এখন মজার বিষয় হচ্ছে এখন পর্যায়ে সারাদিন জনগণের জন্য তাস খেলবো এখন সে কি করছে 63টা তাস বানাইছে মানে সে তাসের খেলা খেলতে পারছে তো এখন 63টা তাস বানায় তাসের উপর তার লিখে রাখতো প্রত্যেকটার কি জানো 63টার নাম পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর আর বৈশিষ্ট্য সিম্পল একটা বৈশিষ্ট্য তো এবার সে তাস খেলা শুরু করছে রেগুলারের মতো তাস খেলে কোনোভাবে যেমন রাজারানি এরকম মিলাই কি কারো কাহিনী করে না ওইভাবে সে মিলানো ট্রাই করতো যে কোনোটার সাথে কোনোটাকে কোনোভাবে কম্বাইন করা যায় কিনা কিন্তু 63টা হওয়ার কারণে সে কোনোভাবে কি পুরোপুরি একটা সিকোয়েন্স আসতে পারতো না একদিন সে রাতের বেলা তুমি যেরকম ঘুমাও রাতে সেও ঘুমাইছে ঠিক আছে ঘুমাও রাতে ঘুমাতো আচ্ছা তো সেও ঘুমাইছে ঘুমানো তো স্বপ্ন দেখছে বাস্তব কাহিনী কি কাহিনী সে স্বপ্ন দেখছে তার সামনে বিশাল একটা ছক সে ছকের মধ্যে 63টা মৌল সাজানো আছে পারমাণবিক ভর অনুসারে এটা আসলেই সে স্বপ্ন দেখছে এবং স্বপ্ন দেখার পর যখন তার ঘুম ভাঙছে ঘুম থেকে ভেঙে সে এটা তড়িঘড়ি করে মানে ঘুম থেকে উঠলে যখন খারাপ স্বপ্ন দেখে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে যায় না সেভাবে উঠে গিয়ে এটা করার জন্য মানে কাজ লেগে বসছে সে আসলেই স্বপ্ন থেকে পাওয়ার পরে পারমাণবিক ভর অনুসারে সাজাইয়ে এই পর্যায়ে চলে গেছে এটাকে একটা স্বপ্নে পাওয়া ফর্মুলা বলা যাবে কিনা পরীক্ষা আসলে কি লিখবা স্বপ্নে পাওয়া ফর্মুলা কি নাকি না সেটাকে আমি শুরু করলাম দেখো তো কি হইলো সে স্বপ্নে দেখছে যে কি একটা ছক আকারে 63টা মৌল আছে পারমাণবিক ভর সাজানো সেটা রিয়েল লাইফে সাজাইছে সাজায় এসে অবাক হয়ে গেছে যে যখন সে পারমাণবিক ভর অনুসারে 63টা মৌল সাজাইছে অটোমেটিক্যালি পর্যায় সারণ মানে বৈশিষ্ট্য যেগুলো আছে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছিল কথা উচ্চ করে কি বলছি মানে সে যখন 63টা মৌল কি অনুসারে সাজাইছে পারমাণবিক ভর অনুসারে সাজাইছে তাদের বৈশিষ্ট্যগুলো সিরিয়ালে চেঞ্জ হচ্ছিল ধাতুগুলো এক সাইড হয়ে গেছে অধাতুগুলো এক সাইড হয়ে গেছে সুন্দর মতো ধাতু থেকে অধাতুতে কনভার্ট হচ্ছে গলনাঙ্ক আস্তে আস্তে কমতেছে স্থূলনাঙ্ক আস্তে আস্তে কমতেছে অধাতব বৈশিষ্ট্যগুলো বাড়তেছে ধাতব বৈশিষ্ট্যগুলো কমতেছে এরকম একটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে বৈশিষ্ট্যের একটা সারণী বা ছক তৈরি হয়ে গেছে যেটা তার কাছে অবাক লাগছে বাট মজার বিষয় হচ্ছে সে শুধু এটা করে স্টপ হয় নাই তোমাদের বইয়ে একটা কথা আছে সে কিছু ভবিষ্যৎবাণী করছে লাস্টের দিকে আছে কি দেখো একদম লাস্টের দিকে দেখো প্রথম পেজে লাস্টের দিকে দেখো ভবিষ্যৎবাণী নিয়ে একটা কথা আছে কি নাই হ্যাঁ স্বপ্নে পাওয়া ফর্মুলা নাকি স্বপ্ন কল্পনা লিখে রাখি স্বপ্নে পাওয়া ফর্মুলা আচ্ছা
এখন কথা হচ্ছে এই যে স্বপ্নে এই জিনিসটা দেখলো, ছক বানাইলো, সে এই ছক বানানোর পর তো বুঝলাম যে হ্যাঁ পর্যায় সারণীর যে মৌলগুলোর বৈশিষ্ট্য আছে এগুলো পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে বর্ণের সাজালে, ওখান থেকে সে পর্যায় সূত্রটা দিয়ে দিছে, তাই না? কিন্তু সে একটা ভবিষ্যৎবাণী করছে। ভবিষ্যৎবাণী কি? সে যখন ছকটা সাজাচ্ছিল সে দেখতেছে ছকের মধ্যে কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে। ছকের মধ্যে কিছু কি ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা কিরকম দেখো। তুমি মনে করো কোনো একটা গেমস খেলছো, সুডুকু খেলছো না? সুডুকু খেলছো? এই সুডুকু গেমসে অনেকগুলো ফাঁকা জায়গা থেকে যায় না? মনে করো তুমি একটা কিছু একটা ছক বানাইছো, ছকের মধ্যে এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, বা এটাও ফাঁকা আছে, আবার মনে করো এটাও ফাঁকা আছে। এরকম ফাঁকা থাকতে পারে কিনা তোমার কাছে যদি ফিল আপ করা না থাকে সুডুকুটা? অবশ্যই ফাঁকা থাকে। সুডুকু গেমসের কথা বলছে যে বারো বারো মনে থাকবে আর কি, আর মনে কিন্তু না, কারণ কোডিং কিন্তু আমি নিজে পাই না। দেখো এই যে ফাঁকা স্থানগুলা রয়ে গেছিল সেই 63টা মৌল সাজানোর পরে, আমাদের ফাঁকা রয়ে গেছে কেন বলছে? ওই পারমাণবিক ভরবের সাজানোর পরে কিছু কিছু গ্যাপ অনেক বড় ছিল, সে গ্যাস করে নিছে এই জায়গায় অন্য কোনো মৌল বসবে। সে ওইটার ভবিষ্যৎবাণী করে গেছে এই জায়গায় কোন মৌল বসবে এবং তাদের গলনাঙ্ক স্থূনাঙ্ক কেমন হবে, তাদের পারমাণবিক ভর কেমন হবে। মজার বিষয়, তার ঠিক 6 বছর পরে তার ভবিষ্যৎবাণী মিলে গেছে যে ওই জায়গায় আসলে কি কি হবে সেটা। বিষয়টা কি যে সে কি করছে বলছে এখানে 4টা মৌল এখনো আবিষ্কার করা বাকি। তার 63টা মৌল যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গায় এখন কয়টা মৌল আবিষ্কার করা বাকি? 4টা মৌল আবিষ্কার করা বাকি। সে ওই 4টা মৌলের নাম বলে গেছে, যদিও নামটা এক্স্যাক্টলি না কিন্তু একই রকম দেখতে বলা যায়। যে 4টা অনাবিষ্কৃত মৌল তাদের নাম কি বলতে হবে? কেউ অনাবিষ্কৃত বানান কি বলবে? অনাবিষ্কৃত, ঠিক আছে? অনাবিষ্কৃত মৌল কে কে বলতে পারবা যে কোন 4টা অনাবিষ্কৃত মৌল? বাচ্চাদের জায়গায় গেছে সবাই একটা তোমার বলতে লাস্ট শুরু একটা করো। মানে দিও না। সবাই একটা বলতে শুরু করো। সবাই যেটা বলছে কিন্তু যাই হোক, সে কি কি নাম দিচ্ছে সেটা আগে বলি। সে নাম দিতে হচ্ছে একাবরণ। তারপর লিখো একা অ্যালুমিনিয়াম। স্যার একেবারে কি অনাবিষ্কৃত? মানে স্যার ও একা একা ছিল দেখে দেন ওনার একা হচ্ছে একটা সংস্কৃত শব্দ। এই সংস্কৃত শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে এক। মানে সে দেখো আমি বলি, তুমি এ যেমন লিখো, এ প্রাইম লিখো না? এ প্রাইম দিয়ে সেট, এত বিন্দু যদি বলে সেটের কথা না, এমনিতে তুমি সম্পাদলিকার সময় একটা এ দিয়ে একটা এ প্রাইম দিয়ে কোন লিখছো কিনা? মানে তুমি চাচ্ছ এটাকে আবার এ দিয়ে প্রকাশ করতে, কিন্তু দুইটা এ হয়ে যাবে, তাই একটাকে এ একটাকে এ প্রাইম লিখছো। তো ও বলতেছে বোরনের মতো বৈশিষ্ট্য, কিন্তু বোরন না, এই জন্য ওটার নাম দিছে কি একাবরণ। কথা বুঝো না মনে হয়? আর বলবো বিষয়টা হচ্ছে তুমি একটা জিনিসকে এ দিয়ে প্রকাশ করলে আর একটাকে এ প্রাইম দিয়ে প্রকাশ করলা, বললে কি এ এর মতো আরেকটি অ্যালফাবেট আছে যেটি ভিন্ন গ্রহে, সেটাকে আমরা এ প্রাইম দিয়ে প্রকাশ করলাম। সেম ভাবে বলতেছে বোরনের মতো আরেকটা মৌল আছে যেটা এখানে অপ্রকাশিত অবস্থায় রয়ে গেছে, সেটার নাম সে দিছে কি একাবরণ। ঠিক আছে? একা অ্যালুমিনিয়াম। তারপর লিখো একা সিলিকন। একা সিলিকন। স্যার এগুলো তো আপনার এগুলোর নামগুলো লিখছো যে নামগুলো বলেছেন এগুলো আগে আগে আমি না, এগুলো তখন পর্যন্ত আবিষ্কারই হয়নি। তাইলে এগুলো ওর নামগুলো লিখছে না, ওর নাম জানে তো, পড়াশোনা থেকে একাবরণ নামে কিছু আছে না একটা বাদ দিয়ে বড় না? বোরন তো আবিষ্কার হয়ে গেছে, আচ্ছা ও দিছে একাবরণ। এরপর এটাকে রিনেম করে অন্য একটা দিছে, আমি রিনেমটা পরে বলবো তোমাকে। এর আগে তোমরা বিষয়টা বুঝো যে কি, মনে করো তোমার নাম কি? সাইরা। মনে সাইকা, সাইকাস, সাইকা নাম নবী উদ্ভিদ সাইকাস না? আচ্ছা দেখো সাইকা, মনে করো তোমার নাম সাইকা। আমি বললাম যে সাইকার একজন ছোট বোন আছে, কিন্তু তার নাম আমি জানি না, তাই আমি তার নাম দিলাম কি সাইকা প্রাইম। কি দিলাম?
সাইকা প্রাইম কেমন কি তোমার ছোট বোন নাম কি সাইকা প্রাইম দিবে কেউ তোমার আব্বু কি সাইকা প্রাইম দিবে না অন্য কোনো নাম হবে কিন্তু আমি জানি না বিদায় আমি কি করলাম জাস্ট একটা নামে দিলাম কথাটা বুঝতে পারছো বিষয় হচ্ছে কি যে আমি জানি না যে কি তোমার নাম কি তোমাকে এক্স বলে ডাকি না ডাকতে পারবো কিনা এক্স ওয়াই জেড বা কোনো চলককে তুমি এক্স ওয়াই জেড বলতে পারো কিনা তুমি জাস্ট এটা কি একটা নাম দিছো এখানেও সেম একা বরণ মানে হচ্ছে বরণের মতো সাদৃশ্যপূর্ণ কোনো বরণ এটা কিন্তু রিয়েল নাম না আবার এটা মেন্টালি বলে গেছে নামগুলা তাহলে একা বরণ একা অ্যালুমিনিয়াম একা সিলিকন হ্যাঁ আচ্ছা এই তিনটা বলো আরেকটা আছে এটা পর ম্যাগনেসিয়াম এই তিনটা বলো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আর স্কেলিয়াম বোরন হচ্ছে কি ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম বোরন বলতেছো ম্যাগনেসিয়াম তোমরা কেউ কি ওর সাথে একমত আছো বা তোমরা নতুন কিছু বলতে চাও প্রত্যেক আটটা পর বৈশিষ্ট্য সেম আর ধরনের বা একই গ্রুপ না হয়ে অন্য গ্রুপের কোনো বৈশিষ্ট্য সেম হতে পারে আটটা পর হচ্ছে বৈশিষ্ট্য সেম আর ওর নাম করগুলো বৈশিষ্ট্য নিয়ে এটাকে বলতে পারবা অ্যালুমিনিয়াম দেখে তুমি বলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম আচ্ছা এরপর স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম আচ্ছা আর কিছু স্যার এখানে ও আরেকটা পড়ি নাই না এটা লিখে রাখো একা ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ এটারও একটা বর্তমান নাম আছে এইগুলো কিন্তু কেউ লিখিও না এগুলো সব বলছো যে এটা তো ফাইনাল আনসার না আমি জাস্ট বলতেছি তোমরা কেউ কি বলতে পারো না এটা ক্যালসিয়াম হবে কিনা স্যার জার্মানিয়াম জার্মানিয়াম কোনটা ওটা লাস্ট ম্যাঙ্গানিজটা আর কেউ কিছু বলবা একজন ট্রাই করলা আর কেউ কিছু বলবা না তো হইলো না মাসা যুক্তি টপিক আছে বুঝেন সাইকা প্রাইম বলো এত বড় জায়গা শুরু করবে এক নম্বর হচ্ছে আরেকটা হতে পারে অন্যগুলা আরেকটা হতে পারে আর কেউ গ্যাস করতে কিছু না কেন স্যার এক অ্যালুমিনিয়াম এর পর থেকে যেগুলো আছে ওগুলো দুইটা সম্ভাবনা আছে মানে কি সম্ভাবনা আচ্ছা এগুলো এখন না সম্ভাবনা আছে খায়াতে জি 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 ও এটা জার্মানিয়াম বলছো জি আচ্ছা আর কেউ কিছু বলবা না তুমি কিছু বলবা যে এখানে কম মনে হয় বলবা না কষ্ট না আচ্ছা নাম দিয়ে বলো কি হতে পারে কি বলা হতে পারে আমার কি মনে হচ্ছে দেখে যে কোন মনে হতে পারে এটা আন্দাজে লিখে দাও আচ্ছা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে, বলো, চেঞ্জ করো। পটাশিয়াম ম্যাগনেসিয়াম এটা পটাশিয়াম জি এটাই তারপর একটাই দুই হয়ে গেছে আর কিছু তারপরে পটাশিয়াম আবিষ্কার হয়ে গেছে আর 200 বছর আগে অ্যালুমিনিয়াম স্যার অ্যালুমিনিয়াম হয় কোথায় অ্যালুমিনিয়াম এটা কি অ্যালুমিনিয়াম আবিষ্কার হয়ে গেছে বলে তো আরেকটা নাম এক অ্যালুমিনিয়াম তাই না এমজিডে তোমাদের আরো 4 ঘন্টা দিতে তোমরা এই ছবি করতে পারো আমি বলেছি দেখো একা বোরন এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম একা অ্যালুমিনিয়াম এটা হচ্ছে গ্যালিয়াম একা সিলিকন হালকা একটু চেঞ্জ করে দিয়েছে তোমারটা ওখান থেকে এখানে নিয়ে আসছে প্রায় দশ ছিল কিন্তু আর এটা তোমরা চিন্তাও করবে না আমি জানি এটা হচ্ছে টেকনিশিয়ান দেখো একা বলবো হ্যাঁ সব নাই বোরন স্ক্যান্ডিয়াম একই গ্রুপ দেখো বলছি না একই গ্রুপ হতে পারে না হতে পারে বোরন তুমি চিন্তা করো বোরনে কয়টা ইলেকট্রন 5টা না তার সর্বশেষ শক্তি স্তর 3টা ইলেকট্রন আছে না এই পুরো বুঝো তো এটা নাকি সর্বশেষ শক্তি স্তর এটা তো বুঝো তাহলে বোরনের সর্বশেষ শক্তি 3টা ইলেকট্রন না স্ক্যান্ডিয়ামের কিন্তু 3টা আছে খেয়াল করে দেখো 18 এর পরে 3টা দিলে তো 21 হয় স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 21 কথা বুঝছো কি বলছি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত
21 কিন্তু তাহলে আরটা কত বললে কিন্তু 5 এটা হচ্ছে ইলেকট্রোমিনাস করে 2 3 তোমরা ইলেকট্রোমিনাস নাকি চ্যাপ্টার 3 তে পড়াইছো তোমাদেরকে আচ্ছা আরটা কিন্তু 2 8 8 3 মানে লাস্ট শক্তিস্তর 3টা আছে এখানেও 3টা আছে এই সম্পর্ক থেকে এটা একা বলন দেওয়া হয়েছে একা অ্যালুমিনিয়াম বেরিলিয়াম এটা তো বলতে হচ্ছে না দুজনেই সেম গ্রুপে আছে খেয়াল করে দেখবা পর্যায়সারি তাদের আছে আর সিলিকনের নিচে জার্মেনিয়াম আছে আর একটা সম্পর্ক আছে সিলিকন জার্মেনিয়াম দুটোই হচ্ছে অর্ধপরিবাহী তোমরা মনে হয় আগে পড়ছো এটা নিয়ে কিছু যে সেমিকন্ডাক্টর সিলিকন জার্মেনিয়াম দুটো কিন্তু সেমিকন্ডাক্টর তো তাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো এমনি মিল আছে ম্যাঙ্গানিজ টেকনিশিয়াম আবার একই গ্রুপের কোনো না একই গ্রুপে না একই গ্রুপের এই গ্রুপে করেই ওর দেওয়া ভবিষ্যৎবাণীগুলো মিলে গেছে এখন কথা হচ্ছে ও কি কি নাম দিছে এই নাম দিছে এই নামের সাথে শুরু অন্য নামগুলো পরে বিজ্ঞানীরা এসে বসাই দিছে ওদের নাম অনুসারে স্ক্যান্ডিয়াম তো বিজ্ঞানীর নাম টেকনিশিয়াম ও বিজ্ঞানীর নাম সব বিজ্ঞানীর নাম এগুলো বিজ্ঞানীর নাম দিয়ে তো ম্যাক্সিমাম হচ্ছে পজিশন ইভেন আইনস্টাইনের নাম দিয়েও কিন্তু একটা কি মৌল আছে আশা করি জানো নাম কি বলো তো আইনস্টাইনের নাম দিয়ে মাথা এতে নামটা নষ্ট করেছো অ্যাস্টেরয়েড বলে এই দেখো একদম লাস্টে সম্ভবত আইনস্টাইনিয়াম বোঝা যায় না তো ওই 99 নাম্বার মৌল কই 99 এই তো আইনস্টাইনিয়াম অ্যাস্টেরয়েড আচ্ছা দেখো অ্যাস্টেরয়েড মানে হচ্ছে কি জানো আর্সেনিক কোথায় আর্সেনিক খায় মানুষ মরে যাবে এখানে আইনস্টাইনকে বলতে পারিস দেখো কাহিনী বুঝো কি বলতেছিলাম যে হ্যাঁ এই নামগুলো সে ভবিষ্যৎবাণী করে গেছে তাই এই চারটা নাম মনে রাখবা এবং ওই চারটা নাম পরবর্তীতে কি নামে রূপান্তর হয়েছে এটাও মাথায় রাখবা তাহলে অনাবিষ্কৃত মৌল কয়টা ছিল চারটা যেগুলো 6 বছর পর মানে 1800 কত লিখছে বেড়া 75 নাকি 1970 মেন্ডেলিভ 1870 সালে গেল হয়েছে দেখো সাল তাহলে এগুলো লাগবে না এরপরে মেন্ডেলিভের যে সূত্রটা আছে সেটা কি সূত্র পর্যায় সূত্র সেটা কিসের উপর বেস করে পারমাণবিক ভরের উপর না তাহলে পরীক্ষা কিন্তু আসবে পর্যায় সূত্র বিবৃতি করো বা পর্যায় সূত্র ব্যাখ্যা করো বা পর্যায় সূত্র কি কোন নাম্বারে আসবে তাহলে কি লিখবা মৌলগুলোকে এই কি লিখবা বলো মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের সাথে কি হয় ওই আছে না এই তো দেখে দেখে বলো এটা হ্যাঁ ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর অনুসারে আবর্তিত হয় পর্যায়ক্রমে আবর্তিত হয় এই সূত্রটা লিখতে পারতে হবে কোন নাম্বারে আসবে কথা হচ্ছে নতুন ঝামেলা কি দেখো এটা কি বলো পুরো তো চিনা এগুলা আর্জেন্টিনা কে বলছে এটা আরগন স্যার আর্গন এটা কি ক্রিপ্টন পটাশিয়াম স্যার সরি আমি কি বলছি স্যার এটা কি তো কোথায় কি বাংলা মানে দেখো পটাশিয়াম এটা ল্যাটিন নাম কি চ্যাপ্টার থেকে বসো ক্যালিয়াম কি বলছি পটাশিয়ামের ল্যাটিন নাম কি ক্যালিয়াম এবার বলো আর্গনের পারমাণবিক সংখ্যা কত উপরে লিখে নিচে লিখে পারমাণবিক সংখ্যা 18 পটাশিয়ামের কত 19 এবার দেখি পারমাণবিক ভর কার অবস্থা আছে আর্গনের পারমাণবিক ভর কত 40 পটাশিয়ামের কত 19 সরি স্যার 39 স্যার 39 স্যার এক কম স্যার আমি বলে স্যার 39 এবার আমাকে বলো মেন্ডেলিভ কি বলছে পর্যায় সূত্রতে কি বলছে পারমাণবিক ভর অনুসারে সাজাতে বলছে না তো পারমাণবিক ভর অনুসারে সাজালে তোমাকে কাকে আগে দিতে হবে পটাশিয়াম না আর ওকে বলতে হবে এবার তুমি তোমার পর্যায় সারণী দেখো পটাশিয়াম আগে আছে কিনা আর বলে আগে আছে পরে আছে এবার সেম ভাবে 69 নাম্বারটা কই না 69 নাম্বারটা লাগবে না কোথায় যেন দেখছিলাম 79 80 না না এটা টেলুরিয়াম আয়োডিন টেলুরিয়াম কত বলো তো
পর্যায় সারণী দেখো টেলোরিয়াম কত 52 পারমাণবিক ভর কত 128 তারপর হচ্ছে আয়োডিন 53 আর 127 তাহলে কি ঝামেলা পাইছো পারমাণবিক ভর অনুসারে সাজালে আমার তো টেলোরিয়ামের আগে আয়োডিন চলে আসার কথা ছিল ঠিক কি না এমনটা আসার কথা ছিল না কিন্তু এমনটা কি হচ্ছে কিনা এমনটা হচ্ছে না আমার পর্যায় সারণী দেখতেছি পারমাণবিক ভর অনুসারে সাজালে যেমনটা হওয়ার কথা ছিল এমনটা নাই এমনটা আছে নাই ঝামেলা এটা হওয়ার কারণেই আচ্ছা পরবর্তী নতুন সূত্র চলে আসে কেন কারণ আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস আর্গন কি একটা নিষ্ক্রিয় গ্যাস কয় নাম্বার গ্রুপে থাকে 18 নম্বর গ্রুপে আমি যদি পারমাণবিক ভরে সিএল করে তাহলে পটাশিয়ামকে আগে আনতে হবে না তাহলে তো পটাশিয়াম তো 18 নম্বর গ্রুপে ঢুকে যাবে আর আর্গন চলে আসবে কি একদম 1 নম্বর গ্রুপে ক্ষার জাতীয় গ্রুপে চলে আসবে আর্গন 18 নম্বর গ্রুপে চলে যাবে পটাশিয়াম হবে কি না এটা কি পসিবল বাস্তবে বাস্তবে পসিবল না এই জন্যই নতুন সূত্র চলে আসছে কোথায় বলো তো 1913 সালে কে দিতে সূত্রটা বিজ্ঞানী মোসলে বিজ্ঞানী মোসলে কি সূত্র দিয়েছে বলো তো আধুনিক পর্যায় সূত্র আধুনিক পর্যায় সূত্র আর পারমাণবিক ভরের উপর ডিপেন্ড করে না কিসের উপর ডিপেন্ড করে পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করে কিসের উপর ডিপেন্ড করে পারমাণবিক সংখ্যার উপর বলা হচ্ছে মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে আবর্তিত হয় এই কথাটা কে বলছে বিজ্ঞানী মোসলে কত সালে 1913 সালে কেন বলছে এই কথাটা তুমি যদি পারমাণবিক ভর নিয়ে কাজ করতে তাহলে এই ঝামেলাটা লাগতো না এই ঝামেলাটা লাগতো না লাগতো তো এই ঝামেলা দুটো না লাগার জন্যই তোমার পারমাণবিক সংখ্যা হেল্প নেওয়া লাগছে এরপর থেকে আর কোনো প্যারা হয়নি এরপর থেকে আর কোনো প্যারা হয় নাই এই যে এখন বর্তমানে এখন তুমি যে পড়াশোনাটা দেখতেছো এটা 1913 সালের পর থেকেই পারমাণবিক সংখ্যার উপর বেস করে কার্যকর হয়ে আছে এখন পর্যন্ত তাহলে পারমাণবিক সংখ্যা দিয়ে যে পর্যায় সারণীটা বানাইছি সেটা 113 বছর সিদ্ধি নাকি হ্যাঁ 113 বছর হয়েছে না 2026 সাল ঠিক আছে তাহলে 120 বছর যখন হবে তখন একটা বড় করে আয়োজন করা যায় নাকি সুবর্ণ জয়ন্তী বলে দিলাম আচ্ছা 100 বছর তো করা হয়নি পালা হচ্ছে ছিল 2013 সালে নাকি আচ্ছা তখন তো তোমরা শিশু ছিলা নাকি আসো না দিল্লিতে আসছো 2013 সালে আচ্ছা দেখো তাহলে কি হইলো বিজ্ঞানী মোসলে 1913 সালে পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে বা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে কি করলো এই পর্যায় সূত্র দিল আধুনিক পর্যায় সূত্র তাহলে ক নাম্বার প্রশ্ন আসবে আধুনিক পর্যায় সূত্র কি লিখতে পারতে হবে তো এরপর থেকে পারমাণবিক পর্যায় সারণী আসছে কিন্তু দুঃখের বিষয় বর্তমানে যে পর্যায় সারণীটা পাচ্ছ সেটা কিন্তু অরিজিনাল পর্যায় সারণী এরকম ছিল না অরিজিনালটাতে কয়টা কলাম ছিল কয়টা রো ছিল কি বলতে পারবা 200 এটা না কয়টা রো কয়টা কলাম বর্তমান যেটা আধুনিক পর্যায় সারণী সেখানে কয়টা আছে 18টা রো 18টা কলাম তারপর 60টা রো রো মানে 8 দিয়ে লিখতেছি এই কলামগুলো কি বলি আমরা গ্রুপ বলি না আর রো গুলোকে পর্যায় বা পিরিয়ড বলা হয় তাহলে এই যে পিরিয়ডিক টেবিল নামটা কিন্তু কি পর্যায় সারণী থেকে আসছে এখন তুমি বিষয়টা বুঝো এই রো বা সারি কলাম বা গ্রুপ এখন যে 7টা 18টা আছে আগে কি এমন ছিল না এটা তোমাদেরকে গত চ্যাপ্টারে আমি বলার কথা আগে ছিল কয়টা রো আগে কলাম ছিল 8টা আগে গ্রুপ ছিল কয়টা 8টা আর পর্যায় ছিল 12টা কয়টা ছিল 12টা ছিল আর কলাম ছিল গ্রুপ ছিল 8টা তখন রোমান সংখ্যা দিয়ে কলাম ছিল আগে 8টা রো ছিল 12টা আর আগে এখনের মতো এই যে নাম্বার 1 নাম্বার 2 দিয়ে তুমি পর্যায় সারণী করতেছো গ্রুপগুলা ইংলিশ সংখ্যা দিয়ে তখন ছিল রোমান নাম্বার ওখানের মধ্যে কি কৃত্রিমভাবে যেগুলো তৈরি হলো অ্যাবসেন্ট ছিল ছিল না হ্যাঁ 96টা আছে মানে হাইয়েস্ট বসানো 96টা বসানো হ্যাঁ এগুলো ছিল না দেখো যেটা মেন কথা সেটা কি কি বলতেছি আমরা
এটা কি তখন রোমান সংখ্যা দিয়ে গ্রুপ সংখ্যা আবার পর্যায় সংখ্যা প্রকাশ করা হতো রোমান 1 রোমান 2 বা 1A 2A 2B এভাবে করে ছিল প্রকাশ করতো 1 থেকে 8 পর্যন্ত ছিল এরপর 1A 1B 2A 2B এরকম বিভিন্ন নাম ছিল তো ওইটা আমাদের লাগবে না কারণ বাতিল হয়ে গেছে কি হয়েছে বাতিল হয়ে গেছে যদিও তুমি পেরা দেয় আর এখানে কি করে দিতে হয় পরের বিষয় বাট বর্তমানে যেটা পর্যায় সারণী সেটা কে অনুমোদন দিছে আইইউপি ফুল ফর্ম কে জানো জানো না লিখে রাখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ Pure and applied chemistry. দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ঠিক আছে না? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি স্যার এখানে পিওর কি মধ্যে ব্যবহৃত হয়েছে? বুঝি না কি বলছো এখানে পিওরটা কোন অধ্যায়ে ব্যবহৃত হয়েছে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি লিখছো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি তা আইইউপি এর বাংলা ফর্মটাও লাগবে লিখে রাখো আন্তর্জাতিক রসায়ন আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা কি বলে গেছে ফেডে হয়ে গেছে নাকি এটা লেখাগুলো চলে গেছে স্যার একটু পাঠাই। তোমরা দেখো তাহলে এখানে কয়টা মূল আছে 118টা পর্যায় কয়টা আছে একটা পর্যায়ে দুইটা পর্যায়ে তিনটা পর্যায়ে চারটা পর্যায়ে পাঁচটা ছয়টা সাতটা পর্যায়ে কয়টা গ্রুপ আছে গুনো গুনো কয়টা গ্রুপ আছে 18টা গ্রুপ আছে তাই না সিরিয়াল 18 পাচ্ছো এই 18টা গ্রুপের মধ্যে প্রথম গ্রুপ আর দ্বিতীয় গ্রুপ সিরিয়ালি প্রোগ্রাম মুখস্থ রাখবা লিখো লিখো হাতে লিখো শুধু চিল্লাচ্ছে লিখো শুধু লিখো প্রথমত লিখো 1 থেকে 30 মুখস্থ করব মুখস্থ আছে স্যার বলো हाइड्रोजन हीलियम मीडियम बेरिलियम बोरोन कार्बन नाइट्रोजन ऑक्सीजन फ्लोरीन फ्लोरीन नियॉन सोडियम मैग्नीशियम एल्यूमिनियम सिल्वर फॉस्फोरस सल्फर क्लोरीन आर्गन पोटेशियम कैल्शियम গুড গুড স্টপ 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 ঠিক আছে পারো আচ্ছা এবার দেখো 118টা মুখস্থ করবে দেখো 1 থেকে 30 মুখস্থ করছো আমার আগে মুখস্থ করার পর লিখো গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 17 গ্রুপ 18 স্যার গ্রুপ আরেকবার বলুন। গ্রুপ 1 গ্রুপ 2 বাম কান দিয়ে ডান কান দিয়ে বেরিয়ে যায় নাকি গ্রুপ 17 কান লুজ হয়ে গেছে দেখো গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 17 গ্রুপ 18 লিখো এরপর লিখো গ্রুপ 13 থেকে গ্রুপ 17 এর প্রথম চারটা মানে এগুলা গ্রুপ 13 থেকে গ্রুপ 17 এর প্রথম চারটা এই 13 নাম ধরে লিখেছি এটা 13 এটা 14 এটা 15 এটা 16
আচ্ছা এই যে প্রথম চারটা কি করতে হবে যে মুখস্থ করতে হবে যে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম সিরিয়ালি মুখস্থ রাখতে হবে। আর এদিকে 1 নাম্বার 2 নাম্বার গ্রুপ পুরোটা একদম মুখস্থ। 1 নাম্বার গ্রুপ 2 নাম্বার গ্রুপ এগুলো তো আসলে টেকনিক আছে, তুমি কি জানো? यस স্যার আছে স্যার। হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, তুমি সবাই কি এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ, তাই না? এভাবে করে তুমি তোমার মন মতো কি চাইলে কি করতে পারো, নিজের মতো করে ট্রিক্স বানাতে পারো। আর যদি কেউ একাউন্ট ট্রিক্স না পাও যে কি করবো না করবো, তাহলে সে আমাকে বলবা, আমি তার জন্য স্পেশাল ট্রিক্স বানাই দেবো, ঠিক আছে? আচ্ছা এটা নরমালি যদি সিরিয়ালি ধীরে মুখস্থ করে রাখতে পারো করো, আর ট্রিক্স বানাতে চাইলে নিজে থেকে ট্রিক্স বানালেই বেটার, অন্য জনের ট্রিক্স ফলো করা উচিত না, ওটা মনে থাকে না সহজে। দেখো আর এখানে তো সিরিয়ালি মুখস্থ করবা সিরিয়ালি। আচ্ছা সিরিয়ালি একটা কথা বলি, এখানে কি একদম এই লরেন্সিয়াম বা নোবেলিয়াম পর্যন্ত মুখস্থ করতে হবে কি না? না, এটা একটু বলে রাখি যাতে বেশি প্যারা না নাও। এখানে 5টা এই হিলিয়াম থেকে শুরু করে জ্যানন পর্যন্ত পারলেই চলবে, রেডন না পারলেও সমস্যা নেই, এতটুকু থেকে এতটুকু পারলে চলবে মুখস্থ। আচ্ছা মুখস্থ মানে কি শুধু নাম মুখস্থ না, পারমাণবিক সংখ্যা প্লাস পারমাণবিক ভর মুখস্থ, ঠিক আছে? এবার এগুলোর বাইরেও আরো কিছু মুখস্থ করতে হবে, এখন আমি বলতেছি তোমরা মার্ক করো বা লিখে রাখো। নিওবিয়াম, মোলিবডেনাম, সিলভার, টাংস্টেন, প্লাটিনাম, গোল্ড, মার্কারি, প্লাম্বাম 82, এনাফ এগুলোই। এই যে গোল মার্ক করা এগুলো আলাদা করে বলার পিছনে কারণটা কি, পরীক্ষায় দেখবা প্রায় সময়ই পেইন দেওয়ার জন্য স্যারেরা কোয়েশ্চেনটা করে রাখে সিলভার দিয়ে বা লেড দিয়ে, প্লাম্বাম দিয়ে। কেন করে? যাতে তুমি তাদের পারমাণবিক ভরটা জানবা না, পড়াশোনা পারবা না, মারা রাখা হবে জন্য। এখন তুমি কি করবা, আমি সুন্দর মতো ভাবতে পড়ে যাবো, মুখস্থ হয়ে যাবো, তুমি তাহলে স্যার এগুলো দিতে পারে, বলেগুলো দিবে না, এগুলো লাগাইছি ওগুলোই বড় থেকে দিলে দিবে পরীক্ষা করার জন্য, ঠিক আছে? কারণ অন্যগুলা দিয়ে সাধারণত কমন কোনো যৌগ স্যার নিজে বানাতে পারবে না। মনে করো তোমার একটা প্রশ্ন দিল দেখি সিলভার ক্লোরাইড, এই যৌগটা তোমরা শোনারই কথা সবসময়, শুনছো না? দেখি AgCl, এটা কোন দেখছো চোখে? চোখে না দেখলে অন্তত খাতায় খাতায় বইটা কোথাও দেখো নাই? আচ্ছা আজকে দেখো তোমার সামনে সিলভার ক্লোরাইড, এটা একটা যৌগ, কি যৌগ? আয়নিক যৌগ। চ্যাপ্টার নাম্বার 5 যখন পড়বা তখন জানবা, ওখানে সিলভার নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় কিন্তু তুমি জানবাও না যে সিলভারের আসলে ইয়া কত, পারমাণবিক ভর কত বা পারমাণবিক কত, বলতে পারো আমার কি দরকার পারমাণবিক ভর জানা। তুমি যখন চ্যাপ্টার 6 এ যাবা তোমার যে পরিমাণ ক্যালকুলেশন করতে হবে পর্যায় সারণী নিয়ে, তখন বুঝবা কি কেন লাগবে। তো এই জন্যই এই বড় মৌলগুলো তোমার জানা লাগবে। স্যারেরা নরমালি 1 থেকে 30 এর মধ্যে থেকে প্রশ্ন করে, কিন্তু কি করে মাঝে মধ্যে বাইরে থেকে বড় বড় মৌল দিয়ে দেয়। তো বড় মৌল দিলে আমি শুধু যেগুলো গোলমাল করছি এগুলোই পড়বা, কথা বোঝা গেছে? আর ওদিকে যেগুলো আছে আর্সেনিক, জার্মেনিয়াম, সেলেনিয়াম বড় দিলে তো এখানে তো কিছু মুখস্থ করতেই বলছি এমনিতেই। আমরা যখন হচ্ছে এই চ্যাপ্টার পর্যাপ্ত ধর্মগুলো করবো আমাদের সিরিয়ালি এগুলো সব জানা থাকবে, কথা বোঝা গেছে? এতটুকুর পরে এবার আমি বলি যে তোমরা যে বড় মৌলগুলো মুখস্থ করবা, তোমরা না হয় নাম মুখস্থ করে ফেললা, হাই লিনাকে রবি শেষে ফেলেছে, কিন্তু নিচের দিকের পারমাণবিক সংখ্যাগুলো কিভাবে মুখস্থ রাখবা? তুমি না হয় 1 থেকে 30 পর্যন্ত সিরিয়ালি জানো, তাই সিরিয়াল অনুযায়ী তুমি বলে ফেলবে যে হ্যাঁ 21 নম্বরে স্ক্যানিয়াম আছে, 23 নম্বর হচ্ছে এই ভ্যানাডিয়াম আছে, বলতে পারবা। কিন্তু তোমার যদি রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলি, এতটুকু তো মনে নাও থাকতে পারে। ওইটার জন্য একটা ইজি প্রসেস আছে, যেটা হচ্ছে পর্যায় সারণীর একটা ম্যাজিক আর কি বলতে পারো। সেটা কি? সেটা হচ্ছে দেখো তুমি হাইড্রোজেনের নিচে কাকে পাচ্ছ? লিথিয়ামকে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। 1 এর সাথে 2 যোগ করো তো 3, 2 এর সাথে 8 যোগ করো, আবার 8 যোগ করো, এবার তুমি 18 যোগ করো, আবার 18 যোগ করো, 55, তারপর তুমি 32 যোগ করো, 87। এটা কোনো মিলছে কিনা? সিকোয়েন্সটা মিলছে? তাহলে এবার তুমি চিন্তা করো, তুমি
এই দিকে আসে এটা 2 8 8 18 32 কিন্তু এখানে শুরুতে কত আছে শুরুতে 2 আছে তাহলে তুমি কি আর 2 যোগ করতে পারবা তোমাকে এবার যোগ করতে হবে 8 থেকে 8 যোগ করো ভুলে গেছো যোগ করা ভুলে গেছো না স্যার কত 8 যোগ করলে কত হয় আবার 8 যোগ করো 18 যোগ করো 36 18 যোগ করো 54 করে 32 যোগ করো 86 যোগ করা ভুলে গেছো আসলে এখানে দেখে দেখে বলছি 86 তাই না এই যে তুমি যোগ করে করে পাচ্ছ তার মানে তুমি সিরিয়ালটা মুখস্থ রাখলে এই যোগ করে তুমি নিচের গুলো গণনা সংখ্যা বের করতে পারবে কিনা পারবা শুধু তোমাকে এটাই মাথায় রাখতে হবে তুমি কখন তুই যোগ করবা কোন 8 যোগ করবা উল্টাপাল্টা যোগ করে নতুন নতুন মৌল আবিষ্কার করে ফেলিও না ঠিক আছে দেখো এখানে তোমার অলরেডি 4 আছে তুমি আবার নতুন করে কি 2 যোগ করবা না শুধুমাত্র 2 যোগ করবা হাইড্রোজেন থেকে শুরু করলে আর কোনো মৌলেই না আর কোনো মৌলেই না শুধু হাইড্রোজেন থেকে শুরু করে 2 যোগ করবা এই যে বেরিলিয়াম পাইছো 8 যোগ করবা 12 8 যোগ করবা 20 18 18 32 এখন আমি প্রশ্ন করি এই নিচে যদি কোনো মৌল থাকতো তাহলে কত যোগ করতাম 32 যোগ করতাম প্রমাণ কি এই দেখো এখানে প্রমাণ আছে 86 এর সাথে আবার 32 যোগ করো 118 হয় কিনা হয় আবার আর নিচে গেলে কত যোগ করতাম এখন পর্যন্ত কিন্তু 118 এর বেশি আবিষ্কার হয় নাই হইছে হয় নাই যদি আবিষ্কার হতো হতেই তো পারে তুমি কি মনে করো 118 এর লিমিট ফিজিক্স বইয়ের একদম ফার্স্ট চ্যাপ্টারে একটা কথা বলছো এই পুরো পৃথিবীর আমরা কত পার্সেন্ট জানতে পারছি মিলে নাই 4% জানতে পারছি তাহলে 96% এখনো অজানা না এই পৃথিবী 96% অজানা হওয়ার পরও চিন্তা করো এই দুনিয়া কত দূর আগে চলে গেছে ইসরায়েলের একটা হচ্ছে যে যুদ্ধ চলতেছে ইসরায়েলে একটা যুদ্ধের একটা ক্লিপ দেখছি যে একটা ছোট রোবট মিনি রোবটের উপরে একটা AK-47 সম্ভবত না হয় হচ্ছে রাইফেল কিছু একটা সেনাগুলো পিছনে রোবটটাকে আগে দিছে যদি কোনো এক সামনে সেনা থেকে হঠাৎ করে চলে আসে বা অ্যাক্সিডেন্ট হয় যেন রোবটটা আগে ফেস করে রোবটটা সামনে চলতেছে হিউম্যান ডিটেক্ট করে করে গুলিও করতেছে শুধু এমনি গুলি ধরে নাই গুলিও করতেছে পেছনে সেনা ক্লাস আছে চিন্তা করো কত বেশি অ্যাডভান্স হয়ে গেছে সামনে রোবট দিয়ে যুদ্ধ করবে মানুষ অলরেডি করতেছে সামনে রোবট রেখে পিছনে মানুষ রাখছে রোবট কেন রাখছে আগে যে হিউম্যান ডিটেক্ট করতে পারলে ওদের পিছনে তো লাভ না ওরা সেফ থাকতে পারবে এরকম মানে 96% এখনো অজানা থাকার পরও পৃথিবী এত দূর আগে গেছে কত কোটি কোটি আলোকবর্ষ দূরে কোন গ্রহ উপগ্রহ কি আছে কতটুকু আছে কোথায় দিন রাত হচ্ছে সব বের করে ফেলছি না আমরা কোন গ্রহের ভর কি পৃথিবী কি একটা ওজন মাপা মেশিন হোক মাথায় সব কমে গেছে এরকম না তো এগুলো পর্যন্ত হিসাব নিকাশ করছে কত কাহিনী করে হ্যাঁ ভর ঘনত্ব এইসব হিসাব করে হিসাব নিকাশ করে ফেলেছি ভূমিকম্প কোথায় হচ্ছে সেটা অ্যালার্ট হয়ে যাচ্ছে ভূমিকম্পের আগে যে ভূমিকম্পের আভাস দিচ্ছে যদিও এক্সাক্ট দিতে পারে না কিন্তু ওই টেকটনিক প্লেটের হিসাব নিকাশ করে অনেকে বলে গ্যাস করে আর কি এগুলো তো আসলে পুরোপুরি কনফার্ম হয়ে বলা সম্ভব না আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে গ্যাস করে বলতেছে মানে এত দূর চলে যাওয়ার পরও এখনো 96% অজানা 4% জানছে মাত্র তার মানে তুমি কি বলো 118টা কি লিমিট 118 পর কি আর কোনো মৌল নাই পৃথিবীতে না আরো হয়তো অনেক আছে জানি না আমরা জানি না যে কি এরপরে আর কোনো মৌল আবিষ্কার হবে কি হবে না আমরা কিছুই জানি না হতে পারে আর হবে না হতে পারে আর অনেক মৌল আবিষ্কার করা বাকি এই যে 20টা কৃত্রিম মৌলের কথা শুরুতে বলছিলাম যে লাস্টে গিয়ে বলবো মনে আছে যে তোমরা বলছিলে যে হ্যাঁ ল্যাবরেটরিতে বানাইছে কৃত্রিম বিষয়টা সেটা না এই 20টা মৌল প্রকৃতিতে অস্তিত্ব আছে প্রকৃতিতে কি আছে অস্তিত্ব আছে তাহলে কেন কৃত্রিম কারণ ওদেরকে আমরা সরাসরি যেভাবে নাইট্রোজেন অক্সিজেনকে খোঁজ পাইছি ওইভাবে করে আমরা তাদেরকে ডিসকভার করতে পারি নাই যদি আমি একটা জিনিসের কোনো অস্তিত্বই নাই প্রকৃতিতে কৃত্রিমভাবে কেমনে বানালাম দেখি আমাকে বলো এখন কি কৃত্রিম হাত পাওয়া যায় কিনা হ্যাঁ কৃত্রিম পা পাওয়া যায় কিনা কৃত্রিম হার্ট পাওয়া যায় আমার আইডিয়া নাই পাওয়া যায় কিনা না স্যার পাওয়া যায় হার্ট পাওয়া যায় আবিষ্কার হ্যাঁ করতে আপনার কি জানি। সিসিইউ বা আইসিইউতে রাখা ওটা মানে কৃত্রিম হার্ট দিয়ে রাখে বুঝছো নাকি আমার আইডিয়া নাই যাই হোক কত আমি হচ্ছে এখন চিকিৎসা বিজ্ঞান অনেক কিছু কৃত্রিম অঙ্গ নিয়ে আসছে না যেগুলো দিয়ে মানুষকে হচ্ছে যে কি পঙ্গু মানুষদেরকে হচ্ছে স্বাবলম্বী করতেছে চলার জন্য অবস্থা করে দিচ্ছে ক্লাস কি শেষ একবার বলছি নাকি ম্যানেজার সাহেবকে দেখে মনে করছে যে ক্লাস শেষ হয়ে গেছে কোনটা
তোমার জন্য শেষের ক্লাস, তোমাকে আর আধা ঘন্টা বসে রাখবো, দেখো চুপ থাকো। কি বলতেছিলাম যে এই যে কৃত্রিম অঙ্গগুলো আসছে মানুষকে মানে মানুষকে যে একটা ইয়া দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, সো এই জন্য ভুলে গেছে কি বলতেছিলাম আমি? সাপোর্ট দিচ্ছে কৃত্রিম যন্ত্র, কৃত্রিম মৌল নিয়ে কথা বলতেছিলাম, যে কৃত্রিমগুলো দিয়ে যে এখন হচ্ছে মানুষকে সাপোর্ট দিচ্ছে। তাহলে এই যে কৃত্রিম একটা হাত লাগবে, এটা আইডিয়া আসছে কেমনে? মানুষ হাত ছাড়া চলতে পারে না, মানুষের হাত আছে, এটা থেকে আইডিয়া আসছে। তার মানে যে কৃত্রিম মৌল যেগুলো ল্যাবরেটরিতে তুমি বানাচ্ছ, এগুলোর অস্তিত্ব প্রকৃতিতে আছে, কিন্তু ওগুলো আমরা সরাসরি কি করতে পারতেছি না, ডিসকভার করতে পারতেছি না, সরাসরি পাচ্ছি না। এখন তো কেন পারতেছি না? লিমিটেশনস। আবার সেই 96% কাহিনীতে ফিরে যাও। সবগুলো কি করতে পারতেছি না, আমরাই কি করতে পারতেছি না, ডিসকভার করতে পারতেছি না, যার কারণে কি হচ্ছে, ওগুলোকে আমাদেরকে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে বানাতে হচ্ছে। তুমি যদি পানি সম্পর্কে কোনো আইডিয়াই না পেতা, তাহলে ল্যাবরেটরিতে কি পানি বানাতে পারতা? নাকি স্বপ্নে পাওয়া ফর্মুলা মেন্ডেলিভের মতো নাকি? না। এই যে ডিস্টিল ওয়াটার কথা শুনছো, ডিস্টিল ওয়াটার মানে কি, যেটা পাতিত পানি যেটা বলে আর কি, ওইটা ফর্মুলা কিন্তু H2O, কিন্তু ওইটা কিন্তু খাওয়া যায় না। হ্যাঁ, খাইতে পারবা কিন্তু আসলে, কিন্তু তুমি যদি তোমার রেগুলার লাইফের পানির বদলে ওটাকে নিজের অভ্যাস বানাই ফেলো, কিছুদিন পরে মরে যাবো। কারণ কি, ডিস্টিল ওয়াটারে শুধুমাত্র হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, আর তুমি রেগুলার লাইফে যে পানি খাও সেটার মধ্যে কি কি আছে, অনেক ধরনের অনেক মিনারেলস আছে। এই মিনারেলসগুলোই তোমার শরীরে কি পুষ্টি বলো, হাবিজাবি যা দরকার আছে সবগুলোই ফিল আপ করতেছে। পানির মধ্যে মিনারেলস নাই, শুধু পানি খাচ্ছ, হাইড্রোজেন অক্সিজেন খাচ্ছ, এটা হলে কি তোমার শরীরে কি কোনো লাভ হইতো? কোনো লাভ হইতো না আসলে, এক টু জেড কিছুই লাভ হইতো না। কিন্তু তুমি খাইছো, মনে খাবারটা খাইয়ে একটু গলাটা ফ্রেশ করছো, এটা হইতো, শরীরে এক ফোঁটা লাভ হইতো না। বুঝতে পারছো কিনা কাহিনী? তো আমরা যে ডিস্টিল ওয়াটার যেটা বানাই, সেটা আইডিয়া আসছে পানি থেকে না? সেমভাবে কৃত্রিম মৌল যে ল্যাবরেটরিতে বানাবো, সেটার আইডিয়া আসছে ন্যাচারালি কোনো আভাস পাওয়া গেছে, বা কোনো কি এমন কোনো কিছু অস্তিত্ব পাওয়া গেছে। ধরো এই কৃত্রিম মৌল গুণগুলা কে বলতে পারবো এখানে? হ্যাঁ, একদম সেগুলা স্যার ওখানে ডিসক্রিপশন লাস্ট স্টেপটা কে বলছেন সেগুলা? ওই যে স্যার 118 নম্বরটা আজকে আমাদের টিচার বলছিল অর্গানিজম। হ্যাঁ, আর কোনটা? হ্যাঁ, বল থেকে 98 থেকে 108 98 দিচ্ছি এখান থেকে কে বলছে এসব? এটা তোমরা বের করে আনবা আমার জন্য তুমি জানিস বাসা থেকে, যে এখানে কৃত্রিম মৌলগুণগুলা যাতে ওই 20টা খাতা লিখে আনবা, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস বলতে ভুলে গেছে, একটু বলবে নি? দেখো এখানে 56 পর 57টা নিচে চলে গেছে, তারপর এখানে 72, আবার 89 এখানে চলে গেছে, তারপর 103 পর 104 আবার এখানে। এটা কেন হয়েছে? বিস্তারিত পরীক্ষা আসবে। ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট গ্রুপ বলা হয় এটাকে, পর্যায় বলা হয়। ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট পর্যায়, এটা 57 আর 57 আর কি 89। 57 নম্বরটার নাম কি? ল্যান্থেনিয়াম, ল্যান্থেনাম। আর এটার নাম কি? অ্যাক্টিনিয়াম। এই দুজনের নাম অনুসারে তাদের নাম দেওয়া হয়েছে ল্যান্থেনাইট গ্রুপ, অ্যাক্টিনাইট গ্রুপ। ল্যান্থেনাইট পর্যায়, অ্যাক্টিনাইট পর্যায়। এখন কথা হচ্ছে তাদেরকে আলাদা রাখার কারণ কি? স্যার ওদের কোনো জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না? না না না, এই ভুল বলা নাই, তোমরা হাসছো কেন? দামেশ কোথা নিজেরা জানো না, আরেকজন হাসে। ওইটা মানে ওটা এসপিডিএফ এর মধ্যে অরবিটালের বিষয়টা হচ্ছে, যদি এই ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইটকে তুমি এখানে মাঝখানে বসাতা, পর্যায় সারণীর স্ট্রাকচারটা নষ্ট হয়ে যেত। স্ট্রাকচারটা কি হতো? নষ্ট হয়ে যেত। এখন মনে করো তুমি কি করলা, একটা পুডিং বানাইলা, আগারগাঁওয়ে বিক্রি করবো ছিল। আগারগাঁও ছিল তো নাকি? হ্যাঁ ছিল। আচ্ছা, আগারগাঁও পুডিং বানালে বিক্রি করো। এখন তুমি কি করবে? সবাই তো পুডিং বানায়, ডিম দিয়ে পুডিং বানায়, এটা সুন্দর সাজানো করে। তুমি পুডিং এর উপরে সুন্দর মতো একটা ডিজাইন করবে, একটা কেকের একটা গোল করে ক্রিম মতো দেয় না, গোল করে ফুলের মতো একটা ক্রিম দিলা, তো একটু উঁচু হয়ে গেল না? এখন তুমি কি করবা? তোমার তো নিয়ে যেতে হবে আগারগাঁও, তাই না? তো তুমি কি করলা, একটা টিফিন ক্যারির মধ্যে ঢুকাইলা। ঢুকানোর পরে তুমি যখন টিফিনের ঢাকনা মারলা, তুমি যখন আগারগাঁও যে খুললা, দেখলা কেকেটা সুন্দর মতো ঢাকনার সাথে মিশে গেছে। তাহলে তোমার এই ফুলটা দেওয়ার মানে ফুলটা দেওয়ার কোনো মানে ছিল? ফুলটা ঢাকনার সাথে মিশে নষ্ট হয়ে গেছে না, শুধু পুডিংটা রয়ে গেছে। বিষয়টা তুমি যদি এই দুইটা গ্রুপ বা এই দুটো পর্যায়ে যদি এখানে ঢুকে রাখতা, পর্যায় স্ট্রাকচারটা হয়ে যেত কিছু জানো, আমার মতো মোটা
এরকম 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 পেঁয়াজের মতো না কি যেন পড়ছো না তোমরা কোথায় যেন পড়ছো এরকম টাইপের কোথায় পড়ছো সেটা তো 3D এটা এদিকে সোজা চলে আসছে স্যার কি নিয়ে দিলেন 3D আমি কি 3D দেখছো আর 2D দেখছো পর্যায় সারণী 3D 2D যে কোনো ভাবে দেখতে পারো চাইলে এখন দেখো তুমি বলছো যেটা বুঝতে পারছি তো যে তুমি বলতেছো এটা স্ট্রাকচারটা তো এরকম করে ঘুরে যেত তাই না কিন্তু কথা হচ্ছে ওটা শেপ কি এমন থাকতো কিনা এমন থাকতো না আর এই স্ট্রাকচারটা কিন্তু নষ্ট হয়ে যেত এই স্ট্রাকচারটা সৌন্দর্যের জন্য তাহলে এটা পরীক্ষা আসলে প্রথম রিজন লিখবে এটা পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষা করার জন্য এটাকে আলাদা গ্রুপে রাখতেছে কিন্তু এটা শুধুমাত্র লিখলে মার্কস পাবা না আরো গুরুত্বপূর্ণ কারণ আছে গুরুত্বপূর্ণ কারণ কি ল্যান্থেনাইট আর অ্যাক্টেনাইট এদের মধ্যে কিছু কি আছে কমন কিছু বৈশিষ্ট্য আছে আর এই বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে তাদের এই 15টি মৌলের মধ্যে থাকার কারণে তাদেরকে সম্পূর্ণ আলাদাভাবে কি পর্যায় সারণীর নিচে রাখা হয়েছে একই দেশের ভিন্ন জাতি উপজাতি চাকমা মানুষ এরকম টাইপের মানে তাদেরকে ভিতরে না রাখার কারণ শুধুমাত্র সৌন্দর্য রক্ষা দ্বিতীয় কারণ কি ওদের বৈশিষ্ট্যগুলা কি আলাদা টাইপের নিজেদের মধ্যে একটা মিল আছে এবং ওদের থেকে একটু আলাদা আসা যার কারণে ওদেরকে কি করা হয়েছে নিচে কি করা হয়েছে আলাদা করে কথাটা নিচে রাখা হয়েছে কথা বুঝতে পারছো তাহলে ল্যান্থেনাম আর অ্যাক্টিনিয়ামের উপর কি ডিপেন্ড করে ওদের নাম করা হয়েছে ল্যান্থেনাম অ্যাক্টিনিয়াম আর তাদেরকে পর্যায়ের নিচে আলাদা করে জায়গা দেওয়ার কারণ হচ্ছে সৌন্দর্য রক্ষা আর তাদের বৈশিষ্ট্যের মধ্যে নিজেদের মধ্যে মিল থাকার কারণে তাদেরকে নিয়ে আলাদা করা হয়েছে বুঝেছে কাহিনী বাদ বাকি পর্যায় সারণী নিয়ে আরো অনেক কথা আছে কোন গ্রুপে বৈশিষ্ট্য কি তারা কি ধরনের বিক্রিয়া করে কেন করে এবং তাদের মধ্যে পর্যাবৃত্ত ধর্ম কেমন এগুলো নিয়ে অনেক আলোচনা এগুলো আমরা পরবর্তী দিন বলবো আজকে শুধু তোমাদের কাজ কি যেটা অলরেডি খাতা লিখছো তোমরা 1 থেকে 30 মুখস্থ করবা এই দুই গ্রুপ মুখস্থ করবা এই চ্যাপ্টারটা মুখস্থ করবা আর ব্যতিক্রমগুলো মুখস্থ করবা আমি কিন্তু নেক্সট দিন মানে কালকেই এগুলো জিজ্ঞেস করবো মুখে পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর তাই আজকে রাতের মধ্যে মুখস্থ করে আসবো মাস কথা বোঝা গেছে হ্যাঁ আছে এটা করি নাই কালকে আছে দেখো তাহলে কি করবা অবশ্যই পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর মুখস্থ করে আসবা আর বই থেকে শুধু পটভূমিটা একটু রিডিং করে আসবা ঠিক আছে পটভূমিটা রিডিং করো স্যার পড়া বেশি না হ্যাঁ আমি পটভূমি বলবো পড়া বেশি দিতে হবে এবং এক্সাম বেশি দিতে হবে এটা হচ্ছে আমার মূল নীতি যাও 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 নিয়ন কখন ভালোবাসেন আজকে দেখে তোমাকে আপনি জানাবেন ঠিক আছে